আমরা জন্ম, মৃত্যু আর বিয়ে এটাকে বলে তিন বিধাতা নিয়ে। তো আমরা সবাই জানি যে জন্মালেই মৃত্যু হবেই, ঠিক তেমনি আমরা পূর্বজন্মকেও আমরা বিশ্বাস করি না। অনেকে আছে যে পূর্বজন্ম আমরা বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করি না। যে পূর্বজন্ম বলে আদৌ কি বাস্তবে কিছু আছে? না না, এটা ভুল ধারণা আমাদের মধ্যে হয়ে থাকে এটা। ঠিক তেমনি আজকে আমার সাথে রয়েছে পিএলআর এক্সপার্ট পিয়ালি সরকার, যাকে আপনারা দেখেছেন অনেকগুলো পডকাস্টে। আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে। দিদি নমস্কার অ্যান্ড স্বাগত। থ্যাংক ইউ সো মাচ এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। কারণ টকবুক উইথ ভেন্ড্রিলা আমার কিছুদিন আগেই হচ্ছে 100K সেলিব্রেশন হয়েছে। আমি তো খুব ফলো করি তোমাকে, আমি দেখেছি ভীষণ, মানে এত ইনফরমেশন পাওয়া যায় তোমার শো থেকে, আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি এটাকে। থ্যাংক ইউ। আর এখানে আসার জন্য খুবই অসংখ্য, মানে থ্যাংক ইউ বললে কম বলা যায়। এবং এত বিজি স্কিডিউল। এবং যেটা হচ্ছে কথা, আমি ফার্স্ট কোয়েশ্চেন যাচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি যে পূর্বজন্ম বলে আদৌ কিছু আছে, কেন এটা অনেকেই মিথ বলে মনে করে এবং সেটা কেউ ভাবে না যে আদৌ মনে হয় কিছু আছে। তো আপনার কাছে তো প্রচুর পেশেন্টরাও আসে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে দেখেন? এবং আপনি নিজেও একজন মানে যখন এক্সপার্ট হওয়ার আগেও তখন তো ভাবেননি যে পিএলআর এক্সপার্ট হব, বা এই বিষয়টা কিভাবে দেখেন? আচ্ছা, ফার্স্ট অফ অল, সাফারিং আমাদের সবসময় কিন্তু সাফার করানোর জন্য আসে না, আমাদের কোনো একটা নেক্সট একটা, এটাকে যদি আমি বলি পাস্ট লাইফ নয়, প্রেজেন্ট লাইফের পুনর্জন্ম। কারণ আমি আজ থেকে 5 থেকে 7 বছর আগে যে পিয়ালি ছিলাম, আজকে শুধুমাত্র আমার পেশা চেঞ্জ হয়নি, আমার ব্যক্তিত্ব, আমার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি সবটাই চেঞ্জ হয়ে গেছে শুধু পাস্ট লাইফ রিগ্রেশনের জন্যে। কেন? কারণ একটা সময় যখন আমার মেয়ের মানে 5 বছর ছিল, 5+ ছিল, কিছু কিছু ওর বিহেভিয়ার প্যাটার্ন এতটাই অন্যরকম ছিল। বাচ্চারা দুষ্টু হয় খুব স্বাভাবিক, কিন্তু পার্টিকুলার শুধু আমার সাথেও খারাপ ব্যবহার করতো। খারাপ বলতে খুব মা যেটা বাচ্চাকে ডমিনেট করে এবং অবাধ্য বাচ্চাকে যেভাবে ট্রিট করে, ও ঠিক আমাকে সেভাবেই ট্রিট করতো, মানে উল্টো হয়ে গেছিলো। কিন্তু ও কারোর সাথে দুষ্টু, কিন্তু কারোর সাথে ওই রকমভাবে ব্যবহার করতো না। মা হিসাবে আমার খুব কষ্ট হতো। আমি অনেক সাইকিয়াট্রিস্টের কাছে গেছি। আমি তখন থেকে, তার আগে থেকে আমি মেডিটেশন জার্নি বা আমি স্পিরিচুয়াল পাথে আছি, আমার ফ্যামিলি যেহেতু একজন ভীষণ ছোটোবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি, কিন্তু তাতেও কোনো আমার সুরাহা হয়নি, মানে আমি কোনো সলিউশন পাচ্ছি না। তো কি করব, করতে করতে একদিন শুনলাম পাস্ট লাইফ রিগ্রেশন বলে কিছু একটা বিষয়বস্তু আছে যেখানে আমরা বুঝতে পারি। কারণ কত কষ্ট হলে আমরা বলতাম নিশ্চয়ই কিছু পাপ করেছি যার জন্য আমাকে সাফার করতে হচ্ছে। আমার নিজের মাতৃত্বের উপরে আমার কোশ্চেন আসছে, হয়তো আমি বাজে মা বা আমি অযোগ্য মা, কিন্তু আমি সচেতন মা। সেই জন্য আমি খুঁজে বেড়াচ্ছি যে কিভাবে আমি এখান থেকে মুক্তি পাবো, বা আমার সন্তানকে আমি ঠিক মানে সুসন্তান করে বা সঠিক মানুষ করে গড়ে তুলতে পারবো। এখন আপনার মেয়ের বয়স কত? এখন ওর 13+। তো দীর্ঘ একদম মানে ওই দিন 1 ইয়ারের মধ্যে আমার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো যখন আমি গেলাম, আমি যখন থেরাপিস্টের কাছে জিজ্ঞাসা করলাম যে এরকম প্রবলেম হচ্ছে শুধু পার্টিকুলার আমার কাছে, এবং আমি সব রকম চেষ্টা করেছি, যখন কোনো কিছু আমার কাছে আর অবশিষ্ট নেই, আমি বিলিভ করি বা না করি, মানে ওষুধটা খেলে আমার ভালো হবো কি না হবো আমার দরকার নেই, আমার ওষুধটা খেতে হবে, কারণ ওটা ছাড়া আমার কোনো আর উপায় নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে অলরেডি আমার। তখন যখন আমি দেখলাম, আমি যখন মানে পাস্ট লাইফ আমি দেখতে পাচ্ছি একটা পুরনো বাড়ি, আমি থেরাপিস্টকে বলছি আমি না কল্পনা করছি, কারণ আমি খুব গল্পের বই পড়তে ভালোবাসি, পুরনো দিনের মুভি দেখতেও ভালোবাসি, এটা আমার ওরকম সাবকনসিয়াসে কিছু আছে, কারণ তার আগে একটু পড়াশোনা করেছি এই বিষয়টায়। তো বলছে হ্যাঁ তুমি দেখো, এক্সপ্লোর করো, তুমি দেখো কি দেখছো, জাস্ট আমাকে বলো। বলতে বলতে আমি বলছি আমি কাঁদছি কেন, আমার ইমোশন কিন্তু রিলিজ হওয়া শুরু করেছে, কিন্তু কেন কাঁদছি কোশ্চেনের অ্যান্সারটা পাচ্ছি না। বললো আগে পেছনে যাও, আরও পেছনে যাও, আরও কয়েক বছর পেছনে যাও। তখন আমি দেখছি একটা বয়স্ক ভদ্রলোক আমাকে মারছে। আমার মেয়ের বয়স তখন 5+ ছিল, 65+ একজন, মানে একদম যতটা প্রমিনেন্ট আমি তোমাকে দেখছি ঠিক ততটাই প্রমিনেন্ট। তখন আর আমার প্রেজেন্ট লাইফের, মানে প্রেজেন্ট মোমেন্টের কোশ্চেন আসছে না যে আমি কি ঠিক দেখছি না আমি ভুল দেখছি। আমার হাতে উনি মারছেন, আমি পেনটা ফিল করছি, তখন আমার কোনো ডাউট নেই। তখন দেখছি যে ও আমার ফাদার ইন ল ছিল, এবং একটা ভুল ত্রুটির জন্যে, মানে ও আমাকে ফরগিভ করতে পারেনি, আমি ওকে ফরগিভ করতে পারিনি। দেন সেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে প্রত্যেক দিন একটু একটু চেঞ্জ হচ্ছে। এটা কোনো মিরাকেল নয় বা এটা কোনো ম্যাজিক না যে আমি আজকে পাস্ট লাইফ দেখবো 1 মাসের মধ্যে কোনো প্রুফ থাকে না যে ঠিক হয়ে যাবে। আমার মেয়ে যখন ছোট ছিল আমার 1 বছর লেগেছিল, মানে 6 মান্থ পুরো এনার্জি ক্লিনিং করতে করতে আমার কেটে গেছে। বাকি 6 মাস আমার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং এখন তো মনেই হয় না যে কোনোদিন আমি ওরকম সাফার করেছি। আমি যদি পেছনে ফিরে তাকাই তখন মনে হয় এটাই আমার গল্প। এটা যদি আমি বলি পাস্ট লাইফ, তাহলে বলবো এটাই আমার পাস্ট লাইফ এবং একসাথে আমার ফিউচার লাইফ বা প্রেজেন্ট লাইফ। তো এই যে রিকভারি করার পরে
দেন আমার মনে হলো আমি শিখি জিনিসটা, শিখলে পরে, কারণ আমি যেহেতু ওই অন্ধকার থেকে আলো এসেছি, হতে পারে আমার মতন অনেক মানুষ সাফার করছে, তখনও প্রফেশন হিসাবে নেব বলে এটা কোনো আমার ডিসাইড করিনি। এটা কত বছর প্রফেশন? এটা আমি 3 বছর মতন। এবার তারপরে আস্তে আস্তে যখন আমি মানে তৎক্ষণাৎ আমি শিখিনি, তারপরে আমি আরও অনেক হিলিং শিখেছি, ট্যারো শিখেছি, বিভিন্ন রকম হিলিং শিখেছি, পাস্ট লাইফটা অনেক পরে শিখেছি, কারণ তখন আমার মেন্টাল কন্ডিশন, আগে তো আমি নিজের ঘরকে ঠিক রাখবো, তারপরে না আমি অন্য কিছু হেল্প করবো। যতক্ষণ না কোনো হিলার নিজে হিল হচ্ছে, ততক্ষণ কিন্তু সে অন্যকে আগে উন্ডেড মানে কীরকম ফিল হয়, কষ্ট পেলে কেমন অনুভূতি হয়, সেটা তো তোমাকে আগে ফিল করতে হবে। সেখান থেকে নিরাময় হলে কি প্রসেসে হচ্ছি, তাহলে সেই জিনিসটা অনেক পারফেক্ট হয়। তো আমি যখন হিল হয়ে গেলাম, তারপরে যখন প্র্যাকটিস করছি ট্যারো কিংবা হিলিং, দেন মনে হলো ঠিক আছে, এবার তো অনেকটা টাইম আছে, মেয়েটাও আস্তে আস্তে বড় হচ্ছে, আমি পারবো। তারপরে যখন বাড়ির বন্ধু বাড়ি সবাইকে দেখাচ্ছি, দেখছি না পারছি, হচ্ছে, দেন তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, এটাকে প্রফেশন হিসাবে নেওয়া যায়। এবার পাস্ট লাইফ অনেকে বিলিভ করে, অনেকে বিলিভ করে না। তো যে বিশ্বাস করে ওষুধে তাকেও কাজ হয়, যে বিশ্বাস করে না তারও কাজ হয়, তবে তার পরিমাণ মানে যদি আমরা কোয়ান্টিটিতে বলি তাহলে একটু কম হয়। কিন্তু পাস্ট লাইফ হচ্ছে আমাদের সাবকনসিয়াসে জমে থাকা বা আমাদের অবচেতন মনে জমে থাকা, যেটাকে আমরা স্বপ্ন দেখি না, যেটা স্বপ্ন দেখি সেটা সবসময় যে আমাদের পাস্ট লাইফ রিলেটেড হয় তা নয়। যেমন আমার মেয়ের সাথে আমার বিহেভিয়ার প্যাটার্নটা, মানে আমাদের তো শুধুমাত্র যেমন তোমার আবার আমার ফিজিক্যাল বডিটা এখন ক্যামেরায় দেখা যাচ্ছে বা অডিয়েন্স দেখবে, আমাদের মনটা দেখা যাবে না, আমাদের স্যাটেল বডিকে দেখা যাবে না, আত্মাকে তো দেখাই যাবে না। তো আমাদের উইজডমটাকে দেখা যাবে কীভাবে? আমাদের কাজের মাধ্যমে, আমাদের যা যা আমরা যে প্রফেশনে আছি সেটা কিছুটা বোঝা যাবে, দেখা তো যাবে না, মানে আমরা ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করতে পারছি না শুধু ফিজিক্যাল বডি ছাড়া, বাট আমরা আমাদের অস্তিত্ব ঠিক একটা পেঁয়াজের খোসা ছাড়ালে প্রত্যেকটা লেয়ারই কিন্তু পেঁয়াজ, ঠিক সেরকম আমাদের প্রত্যেকটা লেয়ার মিলেই আমি বা তুমি। তো আমরা পার্টিকুলারলি শুধুমাত্র শরীরটাকেই প্রাধান্য দিই এবং সেটা দিয়েই মানে আমরা সেইটা জিনিসটাকে দিয়ে সবটা বোঝার চেষ্টা করি, বাট সবটা তো সেটা পরিমাণ করা যাবে না। পাস্ট লাইফটাও ঠিক সেরকম, মানে আমাদের সচেতন মনে সবটা আমরা অ্যান্সার পাই না, তো অবচেতন মনে যেটা লুকিয়ে থাকে সেটা ডিকোড করা হয় পাস্ট লাইফ থেরাপি বা পাস্ট লাইফ ফিলিং। এটা একটা হিপনোথেরাপির পার্ট, মানে এটা অনেকটা কিছুর মেশানো থাকে, সব কিছুর মিক্সড যেটা হয় সেটা মিলে হয় পিএলআর সেশন বা পাস্ট লাইফ রিগ্রেশন সেশন। আচ্ছা, যারা ধরুন এই যে আপনার কাছে আসে যারা, তারা কি যখন এই আমরা ধরুন আমি রয়েছি, আমি আপনার পেশেন্ট, আমি গেছি, তাহলে কি আমার যে এখন লাইফে আমি সব মনে থাকবে না পুরনো লাইফটা মনে রাখতে পারবো? একদম একদম। পাস্ট লাইফ সম্পর্কে প্রচুর মিথ আছে, যে অনেকেই বলে যে ম্যাম আমি বেঁচে থাকবো তো, বা আমি আবার ওখানে ফিরে চলে যাব না তো। ফার্স্ট অফ অল পাস্ট লাইফ মানে অন্য ডাইমেনশনে যাওয়া নয়, প্রেজেন্টেই থাকবো, কনসাস এবং সাবকনসাস দুটো থাকবে। কতক্ষণ হয় এটা 1.5 ঘন্টা 2 ঘন্টা, কেউ কেউ এরকম হয় যে 40 মিনিটসে সে পুরো চলে আসলো, কারণ তার ভিজুয়াল পাওয়ারটা খুব ভালো। আমি এবার এক এক করে বলছি, যেমন আমাদের যেমন 5 সেন্সেস থাকে, যেমন আমরা শুনতে পারছি, টেস্ট করতে পারছি, ফিল করতে পারছি, স্মেল নিতে পারছি, সবটা মিলে ঠিক সেরকম আমাদের 5 স্পিরিচুয়াল সেন্সেস থাকে। কেউ খুব ভালো ভিজুয়াল করতে পারে, ভিজুয়ালাইজেশন ভীষণ ভালো, মানে যেমন অনেক স্টোরি বুক পড়তে পড়তে সে একদম কল্পনা সবটাই ভেবে ফেলছে। কাল্পনিক যারা মানে ভিজুয়াল পাওয়ার যাদের ভালো থাকে তারা পিএলআরটা খুব ভালো এক্সপ্লোর করে, যারা সেটা নয় তারা থাকে কাইনেস্থেটিক, মানে তাদের ফিলিংটা খুব ভালো হয়। যেমন অনেকেই আসে, ম্যাম আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু মনে হচ্ছে আমার প্রচণ্ড ভারী পান, ভীষণ হেভি লাগছে, আমার খুব কান্না পাচ্ছে। যদি পাস্ট লাইফটা অনেকেই বলে আমি যেটা দেখলাম সেটা ঠিক দেখলাম তো, আজকে আমি বলি আমি তোমাকে এখন বলছি তুমি একটু হাসো 5 মিনিট, বেশিক্ষণ না, তুমি ওখানে 40 মিনিটস বা 1 ঘন্টার বেশি সেশন করেছো, তুমি 5 মিনিট কাঁদো বা 5 মিনিট হাসো, যে কোনো একটা টপিক মনে করে দেখো তো তুমি পারছো কি না। বলছে না এটা তো আমি পারবো না। তাহলে একটা সেশনে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও লাগে। একটা মানুষের ফিলিং যখন, যদি একটা গল্প দেখে মানুষ কোনো ফিল হচ্ছে না, দেন সেটা হয়তো কল্পনা হতে পারে, কিন্তু যেখানে আমাদের ইমোশন রিলিজ হচ্ছে, যেমন আমি আমার মেয়েরটা আমি বুঝতে পারছি না ওই ভদ্রলোকটিকে, বুঝতে পারছি না কেন আমাকে মারছে, কিন্তু তার আগে মারের আগে আমি মারতো, হ্যাঁ ও আমাকে টর্চার করতো, টর্চার মানে আমাকে যেহেতু আমি অল্প বয়সে তখন যেটা হতো ওই 13-15 বছরে বিয়ে করে নিয়ে আসা হতো, তারপরে তাকে একদম গড়ে পিটে মানুষ করা হতো। তো আমি খুব মানে কি হয় অবাধ্য যেরকম হয় ও যেরকম সেরকম ছিলাম, তো আমাকে ঠিক শাসন করতে পারেনি উনি, শাসন করে আমি শুনিনি কথা। তো আরও অনেক লম্বা স্টোরি আছে এক্ষেত্রে। তো ওই যে ওর স্যাটেল বডি মানে ওর সূক্ষ্ম শরীর ওইগুলোতে অভ্যস্ত, আজকে যখন ট্রিগার হচ্ছে, যখন আমি ওই জিনিসটাকে করছি ও নিতে পারছে না, মা কেন আমাকে শাসন করবে? ওর ভেতরে ইনার চাইল্ড বা ইনার সেলফ কিন্তু জানে যে আমি তো ওকে টর্চার করেছি, আমি তো ওকে দমন করেছি, আজকে ও আমাকে করছে কেন, আমি এটা নিতে পারছি না। আজকে যদি কোনো অফিসের বস কারোর বাড়িতে সার্ভেন্ট হয়ে আসে, সেই বসের ইগো হার্ট হবে না, যে একটা সময় আমি ওকে আমার আন্ডারে ছিল, আজকে ও আমাকে বলছে আজকে নেহাত আমার কাছে পয়সা নেই বলে। তো অনেকটা সেই রকম। তো পাস্ট লাইফ মানে অনেক রকমের মিথ আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডাইমেনশনে আমরা যাই না,
আমাদের কনসাস এবং সাবকনসাস দুটোই সমান তালে চলতে থাকে। কারণ যদি সেটা না হতো তাহলে কোনো থেরাপিস্টের কথা তো কেউ শুনতেই পেতো না। অনেকেই ভাবে যে আসবো, চোখটা বন্ধ করবো, একদম পাস্ট লাইফে চলে যাব, ওখান থেকে আবার জাম্প করে প্রেজেন্ট লাইফে চলে আসবো। মানে 1 ঘন্টা আপনি বলছেন, 1 থেকে 1.5 ঘন্টা, 2 যে ঘন্টাও আর কি লাগে। আপনার ওই চোখ বন্ধ করে যখন হিলিংটা হয় অ্যাকচুয়ালি, তারপরে কি করে আবার প্রেজেন্ট লাইফে ফিরে আসে? ঠিক যেভাবে পাস্টে আমরা যাচ্ছি, মানে আস্তে আস্তে যখন আমাদের কনসাস মাইন্ডের একটা ধরে রাখার ক্ষমতা আছে। ট্রান্স মানে এটা পুরোটা হিপনোসিস করা হয় না, কিছুটা করা হয়, আমরা গাইডেড মেডিটেশনের মাধ্যমে নিয়ে যাই। মানে কনসাস মাইন্ড যেমন আমাদের ফিজিক্যাল বডি, তুমি যদি সকাল থেকে অন্তত 5 ঘন্টা টানা কেউ পরিশ্রম করে, অটোমেটিক্যালি সে ঘুমিয়ে পড়বে বা সে সেন্সলেস হয়ে যাবে, কারণ তার ফিজিক্যাল বডি কিছুটা মানে রেস্ট চাইছে। ঠিক সেরকম আমাদের মানে কনসাস মাইন্ড রেস্টিং মোডে চলে যায় যখন আমরা তাকে গাইডেড মেডিটেশন মানে যেসবগুলো বলা থাকে সেগুলো যখন আমরা স্ক্রিপ্ট বলতে থাকি। এবং সব স্ক্রিপ্ট সবার জন্য হয় না, কেউ ভিজুয়াল থাকে, কেউ কাইনেস্থেটিক থাকে, তো এক একজনের জন্য স্ক্রিপ্ট এক এক রকম হয়। আস্তে আস্তে তার সাবকনসাস মানে ঠিক ঘুমের আগের অবস্থা, যেমন খুব গভীর ঘুমে যদি আমাদের অ্যালার্ম বেজে ওঠে আমরা শুনতে পাই তো এক্স্যাক্ট এটা সেটা, কারণ আমাকে সে তো থেরাপিস্টের কথা না শুনলে সে এগোবে কি করে? মানে আমি শুনতে পাচ্ছি আনকনসিয়াস মাইন্ডে, কিন্তু আমি দেখছি অন্য কিছু, জাস্ট ঘুমের মতো। আমি ফিল করছি, শুধু দেখা না, আমি ফিল করছি, আমি দেখতে পাচ্ছি, কেউ কেউ স্মেলও করতে পারে। এরকম একটা আমি সেশন করিয়েছি, উনি কিন্তু একদম মানে দেখতে পাচ্ছে না, কিন্তু প্রথম থেকেই বলছে আমি খুব বাজে একটা ব্যাড স্মেল পাচ্ছি। কোথায় পাচ্ছি এবার ওটা সূত্র ধরে দেখতে দেখতে তখন সে চাইলে চোখ খুলতে পারবে না। একদম পারবে না। এটা হচ্ছে মানে কোনো কিছুই, এখানে তো কোনো মন্ত্র বা এখানে তো কোনো রকম ইনস্ট্রুমেন্ট কিছু ইউজ করা ম্যাজিক নয়, কারণ তার সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের কনসাস মাইন্ড খুব কম থাকে, 90% বেশি থাকে আমাদের সাবকনসাস মাইন্ড, যাকে আমরা আলাদিনের জিনি বলি। সে পারে না, সে জানে না, এমন কিছুই অংশ মানে নয়, কারণ আমরা সবাই চৈতন্যের অংশ। চেতনা আমাদের শরীর ধারণ করে, মন বুদ্ধি সবটা ধারণ করে কমপ্লিট একটা আমি বা তুমি তৈরি হই বা একটা মানুষ তৈরি হই। ঠিক সেরকম চেতনা কিন্তু সব জানে, আমাদের সাটেল বডি সব জানে যে কোন লাইফে আমাদের মানে লক্ষ লক্ষ হয়তো কারোর জন্ম থাকে, কারোর 1000 বা কারোর 100-200 বছর সে হয়তো জন্মেছে, তার যে কনসাসনেসটা রয়েছে। যখন আমি বললাম, যেমন আমাকে বলা হয়েছিল সেই লাইফে যাও যেখানে তোমার মেয়ে তোমার কে ছিল, কেন তোমাদের রিলেশনশিপটা খারাপ। তো ওই ভদ্রলোক এসেছিলেন, আমি বললাম যে এই যে পার্টিকুলার ওনার যে ফিনান্সিয়াল প্রবলেম ছিল, এই প্রবলেমটা কোথা থেকে শুরু হয়েছে সেই ঠিক হয়েছে একদম। কারণ আমি তো দেখছি না, আমি তো কাউকে মানে আমি কেন নয়, যারা থেরাপিস্ট তারা কিন্তু কাউকে ফোর্স করে না যে ওটাই দেখো ওটাই বলো, তাহলে সেটা মিথ্যে, সেটা স্পিরিচুয়াল ক্রাইম হয়ে যায়। সে নিজে ফিল করবে, সে নিজে সেন্স করবে, সে নিজে দেখতে হবে। বলছে আমি ভীষণ আমার গা গুলিয়ে যাচ্ছে, এতটাই ব্যাড স্মেল। তখন আমি বলছি কোথায় কী দেখো তো, বলছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু স্মেল পাচ্ছি। আমার ঘরে কোনো বাজে স্মেল নেই, কারণ তার আগে আমি রুম ক্লিন করে সব বসি। সে তখন কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো সে একটা পচা নর্দমা বা পুকুর এই টাইপের কোথাও রয়েছে। ওখানে যখন আরও পেছনে আরও 1 মাস 2 মাস পেছনে যাওয়া হলো, দেখলো ওখানে কোনো একটা ডেড বডি ওখানে রাখা হয়েছিল। ওই যে স্মেল, মানে ওর এনার্জি বডি তো সেন্স করতে পারছে। মানে তখন উনি হচ্ছেন ক্লিয়ার অলিয়েন্স, মানে যাদের ঘ্রাণ করা মানে ঘ্রাণ শক্তি প্রবল থাকে, ওই আমাদের যে স্পিরিচুয়াল সেন্সেসগুলো থাকে, ওটা দেখে দেখা গেল ওর যে মানি ব্লকেজটা হচ্ছে ওটার সাথে এই মার্ডার রিলেটেড। এইভাবে আস্তে আস্তে সলভ হলো এবং আস্তে আস্তে ঠিক হয়ে গেল। তো অনেকে বলে প্রুফ কি? প্রুফ হচ্ছে আমি, প্রুফ হচ্ছে যারা যেসব ক্লায়েন্ট নিজে ফিডব্যাক দেয়। তো কিছু, যেমন আমি যদি বলি আমি স্পিরিচুয়ালি কত গ্রো করেছি বা আমি কত আধ্যাত্মিক উন্নতি করেছি, এটা তো বাইরের কেউ আমাকে প্রুফ করতে পারবে না। আমার ব্যবহারিক প্রয়োগ বা আমার জীবন ধারণ, আমার জীবন চর্চা সেটা বলে দেবে, বা আমার আশেপাশে মানুষ বুঝতে পারবে যে আমি কতটা উন্নতি করেছি। ঠিক সেরকম পাস্ট লাইফের প্রমাণ ওভাবে হয় না, যে দেখছে সে তার বিশ্বাস এটাই। তবে মানুষ যখন ফিডব্যাক দেয়, মানুষ যখন এসে বলে যে হ্যাঁ আমি ওভারকাম করে গেছি, ওটাই ফিডব্যাক, ওটাই। মানে 3 বছর ধরে আপনি করছেন, এবার আপনি আপনার নিজের যেহেতু নিজের বাড়িতে মেয়েরই সাথে এটা হয়েছে, বাকি আপনি চাইলে তো আপনার ধরুন বাড়ির যারা মেম্বার্সরা রয়েছে বা হাজবেন্ড বলুন, মা বাবা, এদেরও কি দেখেছেন যে এনারা কি ছিল? একদম একদম। সেটা কি আপনি নিজে দেখেছেন নাকি না তারা দেখেছে? দেখো, নিজে দেখার মতন হয়, নিজে দেখা যায়, কিন্তু সেটার জন্য একজন থেরাপিস্ট সবসময় থাকা দরকার। কেন থাকা দরকার? হয়তো আমি খুব পেইনফুল কিছু দেখছি, স্টাক হয়ে যায় মাইন্ড, ওখানে আসতে চায় না। এরকম বহু থেরাপি করে যাওয়া, কারুর প্রেজেন্ট লাইফটা এত ট্রমাটিক, এত কষ্ট, সে পাস্ট লাইফে গিয়ে দেখছে তার পাস্ট লাইফটা খুব ভালো ছিল, কিন্তু ওই আনফিনিশড কিছু ছিল বলে এখানে আসতে হচ্ছে। আবার পরে বলছে সেটার ব্যাখ্যা, তখন সে বলে আমার ওই লাইফটা অনেক ভালো, আমি এখানে আসবো না, আমি আসবোই না। সে কিন্তু অন্য ডাইমেনশনে যাচ্ছে না, বাট ওই মোমেন্টে মানে ওই এনার্জি বডিতে সে খুব কমফোর্ট ফিল করছে।
তাহলে তখন তাকে প্রেজেন্ট লাইফে তার নাম ধরে ডাকা হয় যে তোমার তো এই রিলেশন, তার আগে আমি তার ফ্যামিলি মেম্বারদের নাম লিখে নিই যে তোমার এগুলো রয়েছে, তোমার এগুলো রেসপন্সিবিলিটি, তুমি চলে এসো। কারণ সে তো পুরো অবচেতন নয়, সে মানে সুষুপ্ত অবস্থায় চলে যাচ্ছে। সে তখন প্রেজেন্টে ফিরে আসছে, তাকে ওইভাবে ইনস্ট্রাকশন দিলে সে চলে আসে। আসার পরে সে বলে খুব ভালো ছিল, আমার আসতে ইচ্ছা করছিল না। বা যারা খুব স্পিরিচুয়াল তাদের যে ধরুন কেউ মা কালীকে বা ভগবান শিবের সাথে খুব যুক্ত, সে তখন দেখছে তার সাধনা করছে, বা সেই রকমভাবে সে পূজারী ছিল কোনো জন্মে, বলছে খুব ভালো ছিল ওই জন্মটা, আমার মানে এই জন্মে আসতে ইচ্ছা করছে না। এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়, কিন্তু কোনো অসুবিধা হয় না, ঠিকঠাকভাবেই সব। এই যে যাদের বলছেন আগের জন্ম ভালো ছিল, এই জন্মে আসতে ইচ্ছা করছে না, তাদের নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম ছিল বলেই এই জন্মে তারা জন্মগ্রহণ করেছে। তো এই যে বলে না আপনার অ্যাক্সিডেন্টাল ডেথ, সুইসাইড বা মার্ডার, এদের কি জন্ম হয়? একদম হয়। আমার কাছে বা ন্যাচারাল ডেথ তো বলে ওদের নাকি খুব তাড়াতাড়ি জন্ম হয়ে যায়। দেখো, তাড়াতাড়ি হোক মানে সোল পারপাসের উপরে ডিপেন্ড করছে এবং আমার কর্মের উপরেও ডিপেন্ড করছে। তারা কি ওই মানে ধরুন সাপোজ আমার ডেথ হয়তো আমার আগের জন্মে যে মা বাবা ছিল এই জন্মেও সে মা বাবা হয়েছে, না হতেও তো পারে, নাকি সে আলাদা হতেও পারে। ওটা আমরা চুজ করি এবং আমাদের কর্ম চুজ করায়। যেমন হচ্ছে আমরা যখন লাইফ বিটুইন লাইফে নিয়ে যাই, মানে আমাদের ধরুন একটা টিচার ঢুকেছে ক্লাসে, যেহেতু পৃথিবীটা একটা স্কুলের মতন, আমাদের আজকে ধরুন ম্যাথ টিচার ঢুকেছে, আমাদের ক্লাস নেওয়ার পরে সে তো টিচিং রুমে যাবে, স্টাফ রুমে যাবে, সেখানে গিয়ে সে তার মতন থাকবে। ওই স্টাফ রুমটা হচ্ছে স্পিরিট ওয়ার্ল্ড যদি আমি বলি। তারপর সে নেক্সট ক্লাসের জন্য সে প্রিপেয়ার হচ্ছে। ঠিক সেরকম নেক্সট ক্লাসের জন্য যখন প্রিপেয়ার হচ্ছে, তখন তাকে তার কর্ম অনুযায়ী সিলেক্ট করার ডিভাইন যে যে ধর্মে আছে, তো তাকে সিলেক্ট করার সুযোগটা দেয় যে তুমি কি এই, দেখা যাচ্ছে তার যে মা বাবা প্রেজেন্ট লাইফে রয়েছে, ফিউচার লাইফে যদি সেই মা বাবা হয়, তার লাইফ পারপাস পূরণ হবে না। কারণ এরকম বহু দেখা যাচ্ছে যে হয়তো ফিনান্সিয়ালি সে অনেক রকম স্ট্রাগল করেছে পাস্ট 2-3টে লাইফে, এবার সে চাইছে সে খুব রকম মানে নেম ফেম মানি তার লাইফে হবে, তো তার মা বাবাও তো তাকে সেই রকমভাবেই ট্রিট করবে যেভাবে তার মা বাবা মানে পাস্ট লাইফে সে ট্রিট করেছে। সে তখন কী করবে, সে কোনো পোর ফ্যামিলিতে জন্মাবে যেখানে তাকে অনেক স্ট্রাগল ফেস করতে হবে। কারণ আমরা সবসময় কন্ট্রাস্টে শিখি, কেন? শেখাটা অনেক বেশি সহজ হয় এবং শেখাটা অনেক বেশি পাওয়ারফুল হয়, বাট অবশ্যই পেইনফুল হয়। তো কারণ আজকে আমি আমার মেয়ের কাছ থেকে যেটা শিখেছি সেটা অবভিয়াসলি পেইনফুল ছিল, এবং অনেকগুলো রাত আমাকে সেই ট্রমা, সেই ডিপ্রেশন, সেই কষ্টকে অতিক্রম করে আজকে আমি একদম কমপ্লিটলি হিল হয়েছি বলে আমার মতন নয় এরকম মানুষকে আমি হেল্প করতে পারছি ডিভাইনের আশীর্বাদে। এই জন্যে তুমি যেটা বললে যে আমরা একই মা বাবা পাই কি না, হ্যাঁ আমি পেয়েছি আমার একই মা বাবাকে, আবার কোনো কোনো লাইফে নয়। তো সেটা ডিপেন্ড করছে আমার ফিউচার কোন লাইফটা আমি ম্যানিফেস্ট করছি তার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, যারা এই ধরুন মানে যারা বড়লোক ঘরে জন্মগ্রহণ করে এরকম, তারাও কি আগের জন্মে কি গরিব ঘর থেকে বড়লোক হয়েছে? বা এরকম অনেকে আছে যারা গরিব ঘরে জন্ম, তাদের অনেকে এখন অভাব অনটন নিয়ে আর কি চলে, তাদেরও কি সেক্ষেত্রে তারাও তো বলতেই পারে যে আমি কি মানে কর্মের ফল আমি এই জন্মে ঠিক মতো খেতে পারছি না, অনেকটা মানে ভিক্ষা করছে বা একদম স্লাম এরিয়াতে জন্ম করছে, ঠিক মতো খেতে পাচ্ছে না, তাদের কি কর্মফল থাকে? দুটো হয়। একটা হচ্ছে তারা খুব ধনী পরিবার থেকে বিলং করেছে, যারা খুব খুব মানে সমৃদ্ধশালী পরিবার, কিন্তু তারা কখনো কাউকে তারা বুঝতেই পারেনি যে অভাবটা কি জিনিস। কারণ আমরা দেখো সোলের যখন মোক্ষ তো আমাদের আলটিমেটলি মানে যেখানে আমাদের আর পৃথিবীতে আসতেই হবে না, যখন আমরা গ্র্যাজুয়েট হয়ে যাব বা যখন আমরা পিএইচডি করবো, তখন তো আমাদের স্কুলে আর পড়তে হবে না, তখন আমরা নেক্সট লেভেলে চলে যাব। ঠিক সেরকম সোল সমস্ত রকম অনুভূতি, সমস্ত রকম যে আমাদের যেগুলো আছে বিবর্তন, সবটার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। তো কেউ থাকে দেখে শিখে ফেলছে, কেউ ঠেকে শিখছে, তো কেউ মানে অবজার্ভ করে শিখে ফেলছে। তো যে মানুষটি হয়তো গরিব ঘরে মানে প্রেজেন্ট লাইফে হয়তো সে খুব মানে একদম নিম্ন মধ্যবিত্ত বা তারও বেশি হয়তো অভাব অনটনের মধ্যে দিয়ে সে যাচ্ছে, হতে পারে সে কোনো লাইফে ভীষণ টর্চার করেছে কাউকে, মানে অর্থ দিয়ে মানুষকে চিট করেছে, তো সেই জন্য এই লাইফে তার লেসন হচ্ছে, তুমি সেটাকে দেখো, ওখানে গিয়ে দেখো যে কেমন লাগে। আবার এটাও হয় যে অনেক সময় যে তার হয়তো আরও 5টা লাইফ, যখন আমরা স্পিরিট ওয়ার্ল্ডে থাকি তো সেই সময় তো আমরা জানি যে আমাকে হয়তো আরও 5টা লাইফ নিলে তবে গিয়ে আমার হয়তো আরও সোলের আপলিফমেন্ট হবে, তো বা সেই চৈতন্যের সেই স্তরে আমি উন্নীত হতে পারবো। তখন কি করে বলছে যে তখন আমি 5টার জায়গায় বা 3টে জায়গায় আমি একটা লাইফেই একটা মানুষ দেখবে ভীষণ ভালো, প্রেজেন্ট লাইফে ভীষণ ভালো, কিন্তু তাদের সাফারিং প্রচণ্ড বেশি, মানে তারা রিলেশনশিপে স্ট্রাগল করছে, তারা কেরিয়ারে স্ট্রাগল করছে, মানে সমস্ত দিক থেকে তাদের ব্লকেজ। তো এটা তো হতেই পারেন যে একটা মানুষের সবটাই খারাপ, তার মানে সে যখন প্রেজেন্টে চলে এসছে
তখন মানে প্রেজেন্ট লাইফে সে যখন ম্যানিফেস্ট করেছে, এটা তারই ম্যানিফেস্টেশন ছিল। আজকে যেমন আজকে এখানে আমি এসেছি বা তুমি আজকে এখানে ব্রডকাস্টটা করছো, এটা করার অন্তত 1 মাস 2 মাস বা 1 বছর আগে তোমার সাবকনসিয়াস বা কনসিয়াস মাইন্ড এটা চেয়েছে। সেই জন্যে কিন্তু আজকে আমরা একটা এত সুন্দর একটা প্রোগ্রামে এসছি বা করছি। ঠিক সেরকম লাইফটাকে আমরা ম্যানিফেস্ট করি। তো কিছু থাকে আমাদের পানিশমেন্ট, যার জন্য ওটাকে আমার সাফার করতে হয়, কিছুটা থাকে নিজের চুজিং, তো নিজেরা আমরা চুজ করে আসি। আচ্ছা, এইটা আমরা শুনেছি যে গত জন্মের ফলে মানে অনেক হয় না খুব সুন্দরী হয়, আবার অনেক হয় কুৎসিত দেখতে হয়, তো এইটাও কি সেই কর্মের ফল? এটাও কর্মের ফল। সৌন্দর্যটাও তো দেখো, এটাও তো ঈশ্বর, আমরা তো নিজে হাতে তৈরি করতে পারছি না, সেই জন্য তা তো এখন সবাই প্লাস্টিক সার্জারি করছে। তো সুন্দর হতে সবাই চায়, এমন কোনো মানুষ নেই যে চাইবে না সে সুন্দর হবে। কিন্তু কিছু কিছু সময় সৌন্দর্যের অপব্যবহার যদি কোনো মানুষ করে থাকে, তো তাকে শাস্তি হিসাবে ইউনিভার্স বা তার যে গড বা গডেস থাকে, সে কিন্তু তাকে বা সে নিজে চুজ করে যে আমাকে এটা শাস্তি পেতেই হবে। কারণ সৌন্দর্যের অপব্যবহার করে সেই হিউম্যানিটিকে কষ্ট দিয়েছে বা সেই হিউম্যানিটির অপোজিটে চলে গেছে। আবার কেউ কেউ চুজ করে, যেমন আমার একটা লাইফ আমি দেখেছি, আমার সেই সেশনটা অলমোস্ট 3 আওয়ার্স হয়েছিল, 3 ঘন্টার বেশি হয়েছিল। এবং এগুলো এক্সেপশনাল থাকে, যদি খুব বড় টাইপের মানে খুব বড় কিছু থাকে বা খুব ড্রামাটিক কিছু থাকে, তো আমি সেই লাইফে আমি বর্ণনা করতে পারবো না যে আমি কতটা সুন্দর দেখতেছিলাম। এবং ওই সৌন্দর্যের জন্য আমার বাবা মাকে, আমার পরিবার সব কিছু নষ্ট হয়ে গেছিলো, কারণ অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল এটা। এবং সেটা ওই মুঘল পিরিয়ড, ওই রকম মানে মুঘল ঠিক বলবো না, মুঘল পিরিয়ডের শেষের দিকটাতে ওই রকম সময় আমি দেখেছি। এবং এতটা কষ্ট না, আমি 2 ঘন্টা শুধু বোধহয় কেঁদেইছি, মানে আমি সহ্য করতে পারছি না, মৃত্যুগুলোকে বারংবার চোখের সামনে দেখছি। এবং যখন আমি ওই মানে পরিত্যক্ত একটা জায়গা দীর্ঘ 12 বছর ছিলাম, আমি মা কালীর কে খালি প্রার্থনা করতাম, কারণ ভগ্নপ্রায় মন্দির, মায়ের কোনো মূর্তি ছিল না, শুধু মায়ের এনার্জির সাথে কানেক্ট ছিলাম এবং উনি আমাকে রক্ষা করেছিলেন। আমি লাস্ট থট আমার ছিল, আমি এত সৌন্দর্য নিয়ে কোনো লাইফেই আসতে চাই না। কারণ আমি দেখেছি যে অতটা সৌন্দর্য থাকলে, এক্সেসিভ যদি কিছু থাকে, যদি সেটাকে সঠিক প্রয়োগ না করা হয়, তাহলে কি হতে পারে মানুষের জীবনে। ঠিক সেরকম অর্থের ক্ষেত্রেও তাই। কোনো ক্লায়েন্ট আমার কাছে এসে বলে আমি নিজে মানে ডিসাইড করে এসেছি এই লাইফে আমি সাফার করব। তো এরকম বহু ক্ষেত্র। এবং এই যে সৌন্দর্যটার কথাটা আমি নিজে ফিল করেছি, আমি বলছি যে মা আমার চাই না, আমাকে তুমি এতটা সৌন্দর্য কোনো লাইফেই দিও না যেটা ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। তো এটা ম্যানিফেস্ট আমিই করি বা আমরাই করি। স্বর্গ বা নরক যেটা কথা বলে, সেক্ষেত্রে কি আত্মা কি সত্যি কি স্বর্গ বা নরকে স্থান পায়? দেখো, পার্মানেন্টলি স্থান তখন পাবে যখন তার মোক্ষ হয়ে যাবে বা তার সে একদম তার সব লেসন লার্ন করা হয়ে গেছে। সেটা কতদিন সেটা কতদিন বলে না যে মৃত্যুর পরে আর কি হয়ে গেলেই সে তুমি স্বর্গ যাবে, যমরাজ বলে স্বর্গ যাবে নরক যাবে, এটা তো আমরা জানি না। সেক্ষেত্রে আমার মানে যেহেতু স্পিরিচুয়াল ব্যাপারগুলো আমাদের কাছে খুবই কম, আমরা জানি না, সেই জন্যই আপনারা এক্সপার্ট। সেটাই হচ্ছে কথা, যে তারা কি মানে কি ধরনের পাপ করলে বা পুণ্যি করলে স্বর্গে তো যাবেই, বা পাপ করে যে তুমি নরক স্থান হবে, এই যে কথাটা বলে থাকে, তো এই বিষয়টা কি মানে খুব জানার ইচ্ছা হয়। স্বর্গ বা নরক কিছুটা মিথ, কিছুটা যেটা আমরা শুনে এসেছি আমাদের পৌরাণিক গল্প কথায় বা আমাদের যে মানে যে ধর্মগ্রন্থগুলো আছে, সেক্ষেত্রে যখন একটা মানুষ মৃত্যু হচ্ছে, মানে আমি অন্য কারোর কথা বলতে পারবো না, আমিও শাস্ত্রজ্ঞান যেটুকু খুব সামান্য আমার আছে সেটা নিয়ে বলছি না, আমার যেটা মানে রিয়েল আমি যেটাকে ফেস করেছি বা আমি আমার থেরাপির মাধ্যমে যেটা ফেস করি। সুইসাইড কেসগুলোতে কি হয়, যারা অ্যাক্সিডেন্টাল ডেথ হচ্ছে বা যারা সুইসাইড করছে, তারা কিন্তু এই মানে এই পার্থিব জগৎ ছেড়ে খুব তাড়াতাড়ি যেতে পারে না। তাদের পরিবারের মধ্যে তারা তাদের ওই আশেপাশে তারা ঘুরতে থাকে। কেন? তারা নিজের ইচ্ছায় চলে গেছে বা কেউ ইচ্ছাকৃতভাবে তাদের হত্যা করেছে। তো এক্ষেত্রে কি হয়, তাদের সোলটা ধরো কারোর 50 বছর জীবদ্দশা ছিল, সে 20 বছর বয়সে মারা গেছে, 30 বছর বয়সে কিন্তু তার ওই সময় মানে খুব মিরাকেল কিছু না হলে তার জন্মটা হয় না, কারণ তার ওই সময়টুকু কিন্তু তার সাফারিংটা ছিল, তাকে থাকতে হবে। যতই সে পিণ্ডদান করুক হয়তো তার কষ্টটা একটু লাঘব হয়, কিন্তু পুরোপুরি যায় না। দেন যখন ওই টাইম পিরিয়ডটা ক্রস হয়ে যায়, তখন কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় স্পিরিট চেম্বারে, যেখানে গিয়ে মানে লাইফ বিটুইন লাইফ যে একটা স্পিরিট ওয়ার্ল্ড থাকে, সেখানে গিয়ে তার কর্ম অনুযায়ী ডিসাইড করা হয় যে কি হবে। মানে তুমি কি, যদি তোমার সুকর্ম থাকে তুমি তাহলে আর একটা লাইফ টাইম তুমি পাবে, যেখানে তুমি হয় না, দেখবে কেউ সোনার চামচ, বলি আমরা রূপোর চামচ সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, লাইফে কোনো স্ট্রাগল বলতে কি তারা জানেই না, তারা শুধু সুখ ভোগ করতেই আসে। প্রচুর মানুষজন আছে, তারা তৃপ্তি পেতে আসে, কারণ ওই তৃপ্তিটাই কিন্তু মোক্ষের লাস্ট সীমারেখা আমরা বলি। মানে কারণ আমরা আসি কেন, অতৃপ্ত থাকি বলেই তো আসি। প্রত্যেকটা জন্মগ্রহণ কি অতৃপ্তর জন্য হয়? কিছু শুধু অতৃপ্ত নয়, কিছু হয়তো মানে আমাদের এরকম যারা যেমন রামকৃষ্ণদেব বা স্বামী বিবেকানন্দ, এদের তো কোনো অতৃপ্ত ছিল না। কিছু সময় কিছু যারা এরকম
মানে অসম্ভব পাওয়ারফুল কোনো সোল, যারা মাস্টার, তো তারা আমাদের শেখাতে আসে, তারা সমাজের ভালোর জন্য, মঙ্গলের জন্য আসে। তারা জন্ম মানে তারা কর্মের ঊর্ধ্বে উঠে গেছে। তো এরকম তারা নিজেরা ডিসাইড করে যে আমি এখন হিউম্যান বডিতে যাব, আমি সমাজের জন্য কিছু সেবা করব। তো এরকম বহু মানুষ আমাদের আছে আশেপাশে, এখনও বর্তমান সময়ে আছে, তুমি দেখলেই বুঝতে পারবে। কিন্তু যারা সাফার করছি, তো সাফারিংটাও কিন্তু আমরা কিছুটা কর্ম, কিছুটা আমাদের প্রারব্ধ বা কিছুটা আমাদের শাস্তি, তো সবটাই মিলেমিশে থাকে। আচ্ছা, আমি একটা অন্যরকম কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে 2026 যেহেতু সামনেই ভোট, আমাদের পিএম এবং সিএম, তো তারাও জন্মগ্রহণ করেছে, সমাজের সেবা করছে। আমার খুব জানতে ইচ্ছা করছে তাদের গত জন্মে তারা কি করেছে যে এই জন্মে তারা এত সেবা করছে, বা তাদের লাইফে। একদম একদম খুব ভালো এরকম কোশ্চেন আমি এই প্রথম শুনলাম, কিন্তু ভালোই লাগলো কোশ্চেনটা। যারা সেবামূলক, মানে যাদের কাজটাই হচ্ছে হিউজ, মানে খুব মানে জনতাকে বা সমাজ কেন্দ্রিত, তো তারা কোনো না কোনো লাইফে কিন্তু কোনো না কোনো ধর্ম, সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই বলো না কেন, এই ধরনের সাথে কানেক্টেড থাকে। তো তাদের ম্যানিফেস্টেশন থাকে যে আমি যেহেতু একটা পার্টিকুলার এই ধর্মের আন্ডারে রয়েছি, আমি নিজের মতন করে, মানে সেই পাওয়ারটা আমি পাচ্ছি না। তো সেবাটা এখানে কিন্তু সেকেন্ডারি, মানে ওই লাইফে সেবাটাই প্রথম, এখানেও সেটাই, কিন্তু সেখানে আমার পাওয়ারটা থাকছে। একটা যে কোনো ধর্ম প্রতিষ্ঠান বা যে কোনো জায়গায় তারা কিন্তু ক্ষমতাটাকে নিয়ে বেশি ওয়াকিবহল থাকে না, বা ক্ষমতাটাকে নিয়ে তারা ভাবে না, তাদের মেইন ফোকাসটা থাকে হচ্ছে কিন্তু জনসেবা। তো এক্ষেত্রেও কিন্তু জনসেবাটাই তারা করছে, কিন্তু এখানে কিন্তু ক্ষমতাটাকেও আমরা অস্বীকার করতে পারি না। তো পাওয়ার ব্যাপারটা তাদের ম্যানিফেস্টেশন থাকে। তো যারা যতগুলো লোকের সাথে তারা মানে যুক্ত হচ্ছে, তাদের মানে যার নেতা মন্ত্রী যারাই বলো না কেন, বা সাধারণ নাগরিক যাদের সেই দলের অন্তর্গত আছে, তারা কিন্তু সেই মানুষগুলোর সাথে কোনো না কোনো মানে সেই এনার্জি বডিগুলোর সাথে কানেক্টেড, নতুবা কেন কেউ কারোর সাথে অ্যাট্রাক্ট হবে, তাই না? তো এইগুলো থাকে। আচ্ছা, আমরা এটা জানি যে অনেকে বলে না তোমার ভাগ্যটা কেড়ে নিচ্ছি, তোমার ভাগ্য, অনেকে হিংসা করে যে তুমি কত ভালো আছো গো, তোমার লাইফে ভীষণ, মানে এই যে হিংসা করা, জেলাসি ব্যাপারটা, যে আমি তো, অথচ তার কাছেও হয়তো প্রচুর পাওয়ার আছে, তারপরও তোমার যেটা আমার ক্ষেত্রে হয়েছে, মানে আমি বলি আমার ছোটবেলা থেকেই বলি লোকে সবাই, তোর তো এই আছে, তুই তো এইটা, তো তোমার তো এইটা আছে, কিন্তু তারও হয়তো বেশি কিছু আছে, তবুও তোমার প্রতি একটা ওই জেলাসি ভাইবটা কাজ করে। কেন কাজ করে? দেখো, এটা তোমার কোনো ফল্ট নেই। এই যেসব মানুষগুলো তোমার সাথে যুক্ত এবং যারা তোমাকে এই ধরনের কথা বলে ট্রিগার করছে, তারা আনহ্যাপি। কেউ যদি সত্যি সত্যি হ্যাপি হয়, তারা তাদের নিজের হ্যাপিনেসের দিকে তাকাবে, তোমরা তখনও তোমাকে ট্রিগার করবে না। তো এক তো হচ্ছে তোমার পাস্ট লাইফের সাথে তাদের কিছু না কিছু কানেকশন আছে, কারণ তারা কোনো না কোনো লাইফে তোমাকে ডমিনেট করতে পারেনি। তো এই লাইফে তারা তাদের কথার মাধ্যমে তোমাকে কিছুটা ডাউন করার চেষ্টা করে, এবং ভাগ্য পুরোটা কেড়ে নেওয়া যায় না, তবে এনার্জি, গুড লাক কিছুটা তো কেড়ে নেওয়া যায়, এটা একদম। কারণ আমি যেহেতু এনার্জি ওয়ার্কার, আমি যেহেতু হিলার, তো এটা আমি জানি। কারণ আমাদের যে অরিক ফিল্ড থাকে, মানে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে, সেখানে যদি কেউ পার্টিকুলার তন্ত্রমন্ত্র বাদ দিয়েই বলছি, কেউ ধরো সেই এনার্জি তার ফিরে আসে, হ্যাঁ ফিরে আসে একদম। আজকে তুমি একটা দেখো না, আজকে যদি ছোট্ট একটা মানে জলে আমি একটা ঢিল ছুঁড়ি, যে কোনো একটা পরিষ্কার জলে যদি ঢিল ছুঁড়ি, ওটা তরঙ্গ হতে হতে একদম কোনায় অবধি যাবে, আস্তে 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 কিন্তু ওই সেন্টার পয়েন্টে ফিরে আসবে। এটা কিন্তু যে কেউ, এটা খুব যদি বলে না যে ওর লাইফে তো এত অপকর্ম করছে, কোনো রকম খারাপ কিছু সে পাচ্ছে না, হয়তো সেই জলাশয়টা বা সেটা অনেকটা বড়, মানে তার লাইফ সেই ফিরে আসার পরিধিটা অনেক বড়, ফিরে তো সে পাবেই, এই লাইফে সে পাবে, না পেলেও সে তার পরের লাইফে, কিন্তু এই লাইফে ম্যাক্সিমামটা সে ভোগ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি কারোর খুব খুব খারাপ কর্ম থাকে, সে তার সন্তানদের মাধ্যমে পায়। কেন পায়? কারণ আমরা সবচেয়ে বেশি কানেক্টেড থাকি আমাদের সন্তানদের সাথে। তো ইউনিভার্স যখন দেখছে তোমার কর্ম এত খারাপ, বা ওই মানুষটির কর্ম এত খারাপ, সে শিখছে না, তাকে শেখানোর চেষ্টা করা হচ্ছে, শিখছে না, তখন সে শিখবে তার সন্তানদের দিয়ে। তখন তো সন্তানের সমস্যা বেশি হবে, এবং সন্তান তাকে শেখাবে, তাকে টর্চার করে হোক, তাকে মানে কষ্ট দিয়ে হোক। অনেক 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 তুমি দেখবে এরকম অনেক ছেলে মেয়েদের, তাদের বলে না, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে বা তাড়িয়ে দিচ্ছে ঘর থেকে। এই লাইফে তারা ভালো, এই লাইফে তারা খুব ভালো পেরেন্ট, এই লাইফে তারা হয়তো সেভাবে কিছু করেনি, তাহলে তারা কেন পাচ্ছে? কোনো কিছু মানে কোনো কারণ ছাড়া কোনো কিছু ঘটেই না। পৃথিবীতে একটা গাছের পাতা নড়লেও কিন্তু সেটা তার পেছনে কোনো না কোনো রিজন থাকে। তো আজকে আমরা চাইলেই সব কিছুটা তাও আমরা করতে পারি আমাদের প্রেজেন্ট কর্মের দ্বারা, আমাদের ইচ্ছা শক্তি দ্বারা, কিন্তু সবটা আমরা কন্ট্রোল করতে পারি না। নাহলে এত সুশিক্ষা দেওয়ার পরেও কেন তাদের বৃদ্ধাবাসে নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? তো কিছু না কিছু তাদের প্রারব্ধ কর্ম ছিল, সেই জন্য তারা এইভাবেই শিখবে। বা অনেক কিছু ধরুন মার্ডার করলো বা চুরি করলো বা বিভিন্ন রকম ভাবে যেগুলো আছে আর কি, মানে কুকর্ম যেগুলো করা আর কি, তো সেক্ষেত্রে তাদেরও কি মানে কোনো না কোনো
কর্ম। এটা একদম এটা আমার কাছে এসেছিলেন একজন ভদ্রমহিলা আজ থেকে প্রায় বছরখানেক আগে। তো ওনার ছেলে রীতিমতন ওনাকে মারে, এবং দুজনেই কিন্তু খুব ভালো, মানে ভদ্রমহিলাও ভীষণ ভালো একটা প্রফেশনে রয়েছেন এবং ওনার ছেলেও পিএইচডি করছে। তো উনি উনি বললেন যে আমি একটা মা হয়ে ছেলের কাছে মার খাচ্ছি এবং উইডো, যে একা কষ্ট করে আমি মানুষ করেছি, আজকে এটাই আমার প্রতিদান ছিল, আমার কি পাপ ছিল। তো দেখো সবসময় যে পাপ থাকলেই যে বলছি না, পাপ থাকলেই যে হয় তা নয়। এই কারণে থেরাপি কিছু কিছু সময় আমাদের হেল্প, কিছু কিছু সময় না, ম্যাক্সিমাম সময়তেই হেল্প করে যদি তোমার বিশ্বাস থাকে। এবার পাস্ট লাইফে তাকে যখন নিয়ে যাওয়া হলো, সে খুব ভালো ভিজুয়াল, মানে খুব ভালো সে দেখতে পাচ্ছে, মানে 30 মিনিটসের মধ্যে সে পুরো পাস্ট ডাইমেনশানে নয়, তার সাবকনসিয়াসে সে চলে গেল, গিয়ে সে দিল্লির 10 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, কুলির নাম্বার কি সেটা সে পর্যন্ত বলছে। এবং এই যে যেটা বললাম, যদি তার মধ্যে কোনো ফিলিংস না থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে কোথাও না কোথাও সেটা তার মানে মাইন্ডে ছিল বা গল্পে পড়েছে, সেটা সে বলছে, রিকল করছে না, সেটা নয়। যখন সে তীব্র চিৎকার করছে, সে যখন কাঁদছে, সে যখন আত্মরক্ষার জন্য নিজেকে সেভ করছে, হাত দুটোকে এরকম করছে, তো এটা তো বিনা কারণে কেউ করবে না, বিশেষ করে ট্রান্সে, মানে একদম ডিপ মেডিটেটিভ স্টেটে, যেখানে একদম তুমি মানে ঘুম এবং জাগরণের মাঝামাঝি অবস্থায়, সেক্ষেত্রে অ্যাক্টিং করা পসিবল নয় কারোর পক্ষে। তো দেখা গেল ওরা দুজনেই একই অফিসে কাজ করতো, এবং কোনো একটা থিসিস চুরি করে ওর ছেলেটা, ওর কলিগ ছিল, মার্ডার যখন ছুরিটা পেটে ঢোকাচ্ছে, সেই ভদ্রমহিলা ঠিক ওরকম, মানে একটা ছুরি পেটের থেকে টানার চেষ্টা করলে যেরকম হয়, ঠিক এইরকম পোর্শনে উনি সেটা করছে, তীব্র চিৎকার করে কাজে বলছে আমাকে তো মেরে ফেললো। আমি বলি তার আগে বুঝতেই পারছে না ওই ভদ্রলোকটি কে। মৃত্যুর আগে বললাম এবার তো আপনাকে আইডেন্টিফাই করতেই হবে, কারণ আপনার হত্যাকারীকে আপনাকে চিনতে হবে, নতুবা এই লাইফেও আপনাকে সাফার করবে। তখন আরও জোরে কায়দে বলছে ওটা আমার ছেলে। তো এই যে ওর ছেলের এনার্জি বডি কি জানে, মা তো নয়, ওই লাইফে ওনার কলিগ ছিল, যে মাকে টর্চার করতে হয়। তাহলে এই রকম ছেলে কেন পেলো? এক তো হচ্ছে ও তো ওই যে লাইফের রিভেঞ্জটা নিতে পারেনি, রিভেঞ্জটা এই লাইফে কীভাবে নেবে? ও কি থানা পুলিশ করবে ভদ্রমহিলা? না, একদমই নয়। পুরো সব রকম দিক থেকে ডিটাচ করে দিয়েছে, মানে ত্যায্য পুত্র যাকে বলে সেটা করে দিয়েছে, সম্পত্তি থেকে শুরু করে সমস্ত রকম দিক থেকে। মানে দেখো সবসময় হিংসার মানে প্রতিকার বা হিংসার বিরুদ্ধে কিন্তু আমরা হিংসা দিয়ে সেটাকে করবো এমন নয়। ছেলে হিংস্র, কিন্তু মা কিন্তু হিংসার মধ্যে করেনি, মা নিজেকে ডিট্যাচ করে ফেলেছে সব রকম দিক থেকে, ফিজিক্যাল ফর্মে এবং এনার্জি ফর্মে। তার ফলে কি হলো, তার ফলে আমাকে যখন আমি সবাইকে বলি ফিডব্যাক দিতে, তো বেশ কিছু মাস পরে বললাম আমার আগে যেরকম মানসিক আমি ট্রমার মধ্যে ছিলাম, যে কষ্টগুলো হতো যে আমার ছেলে কেন এরকম করছে, এখন আমি এজ সোল দেখছি ওকে। এই যে পাস্ট লাইফ করলে আমাদের, মানে এখন ঠিক হয়ে গেছে, ঠিক ওই ছেলেটি হবে না। কারণ একজন খুনি তার সাফারি, আমি বললাম ওর কি এই লাইফে শাস্তি পাবে? বললো হ্যাঁ, ওর যে প্রেজেন্ট লাইফের গার্লফ্রেন্ড সে ভালো নয়, সেই মেয়েটি ওর সাথে সেম বিহেভিয়ার করবে, হয়তো তাকে মার্ডার করবে না, কিন্তু তাকে একেবারে সব দিক থেকে সর্বশান্ত করবে। এই যে ও দেখে ফেলছে না, ওর চেতনা ওকে দেখতে সাহায্য করছে, এর ফলে কি হচ্ছে, ওর ভেতরে যে কষ্টটা ছিল, এক তো মায়ের কষ্ট, ছেলের হাতে মার খাচ্ছে, আর আগের জন্মের মৃত্যুর কষ্ট, দুটো কষ্ট কিন্তু তার কমছে। যখন আমরা কোনো কিছুর উত্তর পেয়ে যাচ্ছি, আমাদের কিন্তু ওখান থেকে। আচ্ছা, এনারা কি দেখতে পান, আমি কথাটা ইন্টারাপ্ট করলাম, এনারা কি দেখতে পান যে কবে তার ডেথ হবে বা কিছু? না, ওভাবে পুরোপুরি দেখা যায় না, কারণ ফিউচার প্রগ্রেশন আমরা করতে পারি, সবাই আমরা করাই, কিন্তু অ্যাকুরেট 100% হয় না, কারণ সেখানে তো তোমার কর্ম থাকছে। আজকে ধরো কেউ আমাকে বলে ম্যাম আমি 5 বছর পরে কোথায় যাব, আমাকে একটুখানি দেখান প্রগ্রেশনের মাধ্যমে ফিউচারটা। ইয়েস, হ্যাঁ, সেটা কিছুটা করা যায়, কিন্তু সেখানে তোমার আজকে আমি দেখছি তোমার হাতে সব কিছু যা করবে সব সোনা ফুলবে, তো আমি যদি কিছু টাচই না করি, আমি যদি আমার কর্মটাই না করি, যে কোনো কিছু, যারা জ্যোতিষ আছে, আমি জ্যোতিষ নই, বা যারা যেরকম ধরনের প্রেডিকশানের মাধ্যমে আছে, যেমন আমি ট্যারো প্রেডিকশান করি, অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্টের খুব ভালো আছে ফিউচার বা কেরিয়ারে বা রিলেশনশিপে, সেটা সে ম্যানিফেস্ট করছে না। আমাদের যে কোনো কিছু, যা কিছু আমাদের ভবিষ্যতে আছে, সেটা আমরা যখন প্রেজেন্টে সেটা আমরা প্রেডিকশান করছি বা নির্ধারণ করছি বা নির্ণয়ন করছি, সেটাকে আমাকে ম্যানিফেস্ট করতে হয়, সেটাকে আমাকে কাজে লাগাতে হয়। সেটাকে আমি যদি নিজের কাজটাই না করি, কর্মটাই না করি, তো তাহলে কি করে সেটা হবে? তো ওই ভদ্রমহিলার আমি বললাম যে এর পরে কি হবে, দেখো তোমার ছেলে কি শাস্তি পাবে? বলছে হ্যাঁ, ওকে শাস্তি দেওয়ার তো আমি কেউ না, ওর গার্লফ্রেন্ড ওকে শাস্তি দেবে, ওকে বিয়ে করতে হবে, বিয়ে করে ওকে দুর্বিষহ করে দেবে। তখন ওই সাফারিংয়ের মধ্যে, এবং আমরা যদি কাউকে বিনা কারণে কাউকে চিট করি, আমাকেও সেই কোনো না কোনোভাবে চিটেড হতে হবেই, কারণ ওইটা না হলে আমরা বুঝতেই পারবো না চিট করলে ফিলটা কি আসে। তার মানে এরকম রয়েছে, মানে যারা ধরুন আগের জন্মে যা ছিল বা এই জন্মে, তার মানে যারা এই যে হাজবেন্ড ওয়াইফ বললেন বা মা বাবা যেটা বললো, তার মানে আগে কিছু আসে, একদম ফিরে ফিরে আসে।
এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আমি এটা শুনেওছি, আপনার পডকাস্টেই শুনেছি, সেটা হচ্ছে অনেক ছেলেমেয়েরা দেখি যে খুব ভালোবাসে তার বয়ফ্রেন্ডকে বা হাজব্যান্ডকে, আর বয়ফ্রেন্ড হয়তো যে বিয়ে করার মতন করছে বা সম্পর্ক ধরে রাখার মতো আছে, কিন্তু একদম মানে ওই ভেরি ক্যাজুয়াল ওয়েতে চলে। অনেক মেয়েদেরও দেখেছি যে না আমার বয়ফ্রেন্ড আমাকে মানে ওই আছে, আবার অনেক উল্টো ক্ষেত্রেও হয়, দুরকমই হয়। তো সেক্ষেত্রে তাদের কি মানে করণীয়? তখন কি তার বয়ফ্রেন্ডকে সে কি মানে যখন হিলিং করার পর তখন কি তার বয়ফ্রেন্ড হয়তো থাকে নাকি না তাকে ছেড়ে দেয়? ভাইটাল কোশ্চেন। হিলিং মানে হচ্ছে নিরাময়। আজকে ধরো আমার হাতে যদি এখানটা কেটে যায়, আমি যখন ফার্স্ট এড করবো সেটা কিন্তু পেইনফুল, সেটা কিন্তু খুব আরামদায়ক না। লোকে একদম উল্টোটা ভাবে যে হিলিংটা ঠিক ওই স্পা করলে পার্লারে গিয়ে ঠিক রিল্যাক্সেশন হয়, হিলিং তার একদম অপোজিট, একদম অপোজিট। হিলিংটা ভীষণ পেইনফুল। হিলিংটা ভেতর থেকে হিল করা হচ্ছে, ভেতর থেকে সারফেস লেভেলে আনা হচ্ছে। আজকে কেউ যদি পয়জন খায় বা পয়জন সে ইনটেক করে, তাকে ভমিটিং করানো হয়, তাকে সেই প্রসেসটা কি খুব কষ্ট মানে খুব আরামদায়ক না? তো সেই কষ্টটা হলে তবে গিয়ে আরও কষ্টের থেকে সে নিবৃত্তি পাবে। ঠিক সেরকম যখন হিলিং করা হয় আমি তাকে দুটো অপশান দিই। এক তো হচ্ছে তুমি মাইন্ড সেট আপ করে এসো, যদি তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড তুমি রিলেশনশিপ হিলিংয়ের জন্য এসো, যদি তোমার জন্য ভালো হয়, ফিউচারে তোমার যদি ভালো হয় তাহলে ও শুধরে যাবে, আর যদি তোমার জন্য ভালো না হয় তাহলে কিন্তু ডিট্যাচমেন্ট হয়ে যাবে এবং ব্রেকআপ হয়ে যাবে। তুমি কি রাজি? মানে 50% রাজি থাকে, 50%, কারণ মানুষের টক্সিসিটির সাথে খুব হ্যাবিচুয়েটেড হয়ে যায়, মানুষ বেরোতে চায় না। কেন? কারণ আমাদের এনার্জি বডি ওই টক্সিক জিনিসটাকে কনজিউম করে। তো এরকমও দেখা, এবং এটা অনেক অনেক বড় ব্যাপার। যারা টক্সিক পেরেন্টিংয়ের শিকার তারা কিন্তু ভবিষ্যতে টক্সিক পার্টনারকে অ্যাট্রাক্ট করে। কেন করে? মানে ফ্যামিলিয়ার পরিচিত মহলকে, যেমন তুমি দেখবে তুমি বাড়িতে যেরকম পরিবেশে মানে যেরকম ফ্রেগরেন্স বা যেরকম বেডশিটে তুমি শুয়ে অভ্যস্ত বা তোমার যেরকম বাড়ির পরিবেশটা থাকে, তুমি ঠিক সেম পরিবেশে গিয়ে কিন্তু কমফোর্ট তুমি অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। যেমন যে সাউথ ইন্ডিয়ান, সে কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুডটাতেই বেশি সে কমফোর্ট ফিল করবে, সে কিন্তু নর্থ ইন্ডিয়ান ফুডে সে কিন্তু পারবে না নিতে, একেবারে খেতে হচ্ছে বলে খাচ্ছে। এক্স্যাক্টলি আমাদের সবার ক্ষেত্রে তাই হয়। সে ছোট থেকে যদি দেখে আসে যে অ্যাবিউজিভ বাবা বা অ্যাবিউজিভ মা, সে যদি মানে উন্ডেড থাকে তার চাইল্ডহুডটা, সে 99% ক্ষেত্রে তাই সেই যদি সে ছেলে হয় সেরকম গার্লফ্রেন্ডকে অ্যাট্রাক্ট করবে, ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, কারণ তার এনার্জি বডি সেটাতেই অভ্যস্ত হয়ে গেছে। সেই জন্য ট্রমা বন্ডকে আমাদের ভাঙতে হয় থ্রু হিলিং। তো এরকম বহু এসছে যে কারুর একদম বয়ফ্রেন্ড কেটে মানে উইদিন 2 মান্থসের মধ্যে একদম পুরো ব্রেকআপ হয়ে গেছে। মেয়েটি তো তখন আরও কষ্ট দিদি। আমি বললাম হ্যাঁ তোমাকে বলেইছিলাম। তারপরে 6 মাস পরে মেয়েটি যখন আমার কাছে এসছে, তখন পুরো তার সম্পূর্ণ সে অন্যরকম মানুষ। বললো যে আমার আজকে কাউকে প্রয়োজন নেই, আমি এনাফ, আমি নিজেকে নিয়ে হ্যাপি আছি। হয়তো বা আমার ফিউচারে কেউ আসবে বা কেউ আসবে না, আমার জানার দরকার নেই, আমি এখন বুঝে গেছি হোয়াট ইজ সেলফ লাভ। তো হিলিং এটা করে। যদি আবার এরকমও হয় যে ফরগিভনেসের মাধ্যমে হয়তো টক্সিক রয়েছে, সেই টক্সিসিটিটা কমছে, কারণ সে হয়তো ভবিষ্যতের জন্য ভালো, কিন্তু এই লাইফে তার ভিতর থেকে সেই ট্রমা বন্ডটা রিলিজ হচ্ছে না। তো হিলিংয়ের মাধ্যমে সেটা হচ্ছে। তো এক একজনের এক এক রকম আর কি হয়ে থাকে। আচ্ছা, যারা এই ধরুন মানে যারা আসে আপনার কাছে, তাদের কাছে তারা তো আবার পুনরায় আবার আসে, তো যারা হিলিং বা এই করে, অনেকে তো দেখতে পায় না, মানে হিলিং করলো বা যখন ম্যানিফেস্টেশন যখন এই পিএলআরটা যখন হচ্ছে অনেকে দেখতে পায় না, তখন কি করা যায়? তখন তাদের হিপনো হিলিং করানো হয়, কারণ সবাই কিন্তু ভিজুয়াল নয় সবসময়, শুধু আমি না, যারা থেরাপিস্ট সবাই জানে। তো যারা মানে দেখতে পায় না, যেমন আমি বলছি তুমি পাস্টে কী ছিলে দেখো, বা ওই লাইফে বলছে আমি কিছুই দেখতে পাচ্ছি না ম্যাম, হয় হোয়াইট দেখছি নতুবা ব্ল্যাক দেখছি, বা এরকম হয় কেউ পাস্ট লাইফ বিলিভই করে না, অথচ তার হিলিংটা খুব প্রয়োজন। তখন তাকে হিপনো হিলিং করানো হয়, সেটাও মেডিটেশনের মাধ্যমে তাকে ওই ডিপ ট্রান্সে নিয়ে যাওয়া হয়, বাট তাকে পাস্টে নিয়ে যাওয়া হয় না, তাকে তখন এজ রিগ্রেশন করানো হয়। এজ রিগ্রেশন করানো মানে ধরো কারোর 20 বছর বয়স, তাকে তখন প্রথমে 15 ইয়ার্সে নিয়ে যাওয়া হবে, 10, 5, 2 এরকম করতে করতে একদম ছোট্ট, মানে যখন থেকে তার ইমোশন গ্রো করছে সেখান থেকে লেয়ার বাই লেয়ার তাকে আস্তে আস্তে সেই এনার্জিগুলোকে রিমুভ করানো হয়। সে তখন প্রচণ্ড কাঁদছে, ট্রমা রিলিজ হচ্ছে, সে তখন প্রচণ্ড ফিজিক্যাল বডিতে পেনগুলোকে ফিল করছে। তো পাস্ট মানে কি পাস্ট লাইফ নয়, প্রেজেন্ট লাইফের পাস্টকে সে হিল করছে। যারা দেখতে পায় না, যারা কাইনেস্থেটিক, তারা ফিলিংয়ের মাধ্যমে সেই জিনিসটা করে। তো এরকম তো পাস্ট লাইফের আরও একটা কথা মনে পড়ে গেল, আমার রিসেন্ট একটা পডকাস্টে আমি বলেছিলাম যে একটি মেয়ে একই সাথে দুটো লাইফে সে ট্রাভেল করেছে। তো মানে ইউজুয়ালি জাতিস্বর নয়, ইউজুয়ালি যখন আমাদের কাছে কেউ আসেন, তো তাকে একটা রিজনের জন্য, ধরুন কারোর ফিনান্সিয়াল ব্লকেজ আছে বা কারোর রিলেশনশিপ ইস্যু হচ্ছে, তাকে বলা হলো তুমি সেই লাইফে যাও যেখান থেকে এই ইস্যুটা এসছে বা এই প্রবলেমটা শুরুয়াত কোথায় হয়েছিল সেই লাইফে যাও। তার সাবকনসিয়াসে যে রেকর্ডটা থাকছে সেটা কিন্তু তখন আস্তে আস্তে ওপেন হচ্ছে, তাকে হিল করানো হলো, নিয়ে আসা হলো। বাট
ওই মেয়েটির রিলেশনশিপ প্রবলেম ছিল, তার বিয়ে হচ্ছিল না বা পার্টনার মানে আসছে ব্রেকআপ হয়ে যাচ্ছে, হচ্ছে কোনোভাবেই সে ঠিক মানে সেটেল করতে পারছে না। সে যখন দেখলো ওই লাইফে সে একটা সাউথ ইন্ডিয়ান পরিবারে ছিল, সে ওই লাইফেও সুইসাইড করেছিল, তার সাথে সাথে সে আরও একটা, আমি বললাম তুমি এবার নিজেকে ক্ষমা করো, বললো আমি ক্ষমা করতে পারছি না কারণ ও শিশু হত্যা করেছে। এই শিশু হত্যাটা আমি কিন্তু বলিনি, মানে অন্য লাইফে তাকে বলিনি, সে নিজের তার এনার্জি বডি নিজেই চলে গেছে। যখন এই সব ক্ষেত্রে হয় তখন আমরা তাকে হেল্প করি যে তুমি দেখো পুরোটা, কারণ একটা লাইফের সাথে একটা লাইফ যদি খুব মানে কো রিলেটেড হয় সেক্ষেত্রে থেরাপিস্টের উচিত তাকে পুরোটা দেখিয়ে সলভ করে নিয়ে আসা। এমন নয় যে 40 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, উঠে চলে এসো, তাকে সে তখন প্রবলেমে সলভ করতে গেছে। সে আনাদার লাইফে গিয়ে দেখছে, সে কোনো ফরেন কান্ট্রিতে ছিল যেখানে সে একজন গিয়েছিল এবং তার ওয়াইফ, তার বাড়ির যে ড্রাইভার ছিল তার সাথে একটা সন্তান তার জন্ম, কারণ সে খুব আনহ্যাপি ছিল, না তার হাজব্যান্ডের কাছ থেকে সে কিছু পেয়েছে, না সে তার পরিবার পেয়েছে। তখন বলেছে আমাকে ক্ষমা করে দাও। তো বলো, ও তখন বলছিল মানে পুরো লাইফে যাওয়ার আগেই বলছিল না ওকে ক্ষমা করা যেন শিশু হত্যা করেছে, নিজেকেই নিজে বলছে। যেমন ধরো আমি বলছি, আমি বললাম যে পিয়ালিকে তুমি ক্ষমা করে দাও, মানে আমি যদি কারোর কাছে পিএলআর করাই তো যদি আমি নিজেকে দিয়ে বলি তখন আমি বলছি না পিয়ালিকে ক্ষমা করা যায় না, শিশু হত্যা করেছে। তো মেয়েটি ওরকমভাবেই বলেছে, কারণ তার নামটাও আমি নিতে পারবো না কারণ এগুলো সিক্রেট থাকে। তো আমি বললাম কেন শিশু হত্যা করেছে, তখনও ঘটনাটা আমাকে বলছে, ঘটনাটা বলছে না মানে ঘটনাটা বাজছে সেকেন্ড টাইম, ফিল করছে সেই সেম জিনিসটা। বলছে আমি ওই বাচ্চাটাকে নিয়ে কুয়োর মধ্যে, কুয়ো যেটা থাকে সেটার মধ্যে ফেলে দিলাম, আমার ওয়াইফ আমার পা ধরে কাঁদছে। আমি বললাম কেন ফেললে? বলো কারণ আমরা তো মানে ইয়ে সাদা চামড়া শ্বেতাঙ্গ, আর যার বাচ্চাটা সে তো নিগ্রো, আমার ওয়াইফ তো ওর সাথে সম্পর্কে ছিল এবং তার ফলে আমার এই বাচ্চাটা হয়েছে। সমাজে তো আমাকে আরও বেশি নিন্দা করবে, একেতে আমি গে, সেটা আমি লুকিয়ে রেখেছি, সেকেন্ড টাইম আমি ওই বাচ্চাটার যদি সবাই দেখে সে তো একবারই বুঝতে পারবে কার সন্তান। তো আমার কাছে অপশান ছিল ওদের তাড়িয়ে দিতে পারতো, বাট সেটাও নেয়নি। এই ঘটনার পরে এই মেয়েটি আমার পডকাস্টটা দেখে, মানে এটা আমার কাছে একটা খুব ভালো মানে ভীষণ ভালো লাগা নয়, মানে এটা মনে হলো যে ইউনিভার্সের কাছ থেকে ওর লেসেনটা সঠিকভাবে নিয়েছে। মেয়েটি আজ থেকে প্রায় অলমোস্ট 1.5 বছর ওরকম হবে, 1.5 থেকে 2 বছরের মতন আগে জিনিসটা দেখেছে এবং এই পডকাস্টটাও অনেক দিন আগেই শুটিং করা ছিল বাট রিসেন্ট রিলিজ হয়েছে। এটা দেখার পরে ও আমাকে ফিডব্যাক দিচ্ছে, মানে কারণ আমার তো নাম মনে থাকে না আর আমি মনে রাখিও না, কারণ যে চ্যাপ্টার শেষ হয়ে গেছে সেটা শেষ করে দেওয়াই ভালো, যদি না ক্লায়েন্ট আমাকে কোনো সেকেন্ড টাইম কোনো কিছুর জন্য আমাকে রিকল করে আমি তার সাথে আর কানেক্ট করি না। মেয়েটি পডকাস্ট দেখে আমার সাথে আবার কানেক্ট করে, বলছে ম্যাম আমাকে চিনতে পারছে না। বললাম না চিনতে পারছি না, ডিপি লোগো চেঞ্জ হয়ে যায়। বললো আমি সেই মেয়েটি যার আপনি রিসেন্ট বলেছেন ব্রডকাস্টে। আমি বললাম কেমন আছো? বললো যে ম্যাম একটা মিরাকেল, যেটা আমার মনে হয়েছিল এটা কি সত্যি, আমি সেদিনকে কি পাস্ট লাইফ যেটা দেখেছি সেটা কি আমি সত্যি দেখেছি, বাট আপনি শুনলে বুঝতে পারবেন যে কেন মিরাকেল বলছি। আমি বললাম তুমি কি মানে কারোর সাথে রিলেশনশিপে গেছো, কারণ ও তো সেটার জন্যই এসছে। বলছে না ম্যাম আমি রিলেশনশিপে যাইনি, বাট আমি এখন যেখানে রয়েছি সেটা ইন্ডিয়াতে নয়, কারণ আমি খুব ভালো কেরিয়ারে আরও সেটেল করে গেছি। আমি একটা অরফানেজে কাজ করি এবং আমি বলছি দেখো আমার এখন গুজবাম্প হচ্ছে। বলছি আমি একটা অরফানেজে কাজ করি যেখানে বাচ্চাদের টেক কেয়ার করি, আর আমার যে বস তিনি হচ্ছেন নিগ্রো এবং সেই একই চোখ। আমার লিটারালি আমার ওটা শুনে আমার মনে হয়েছিল যে নেক্সট টাইম আমি এটা সবাইকে অডিয়েন্সের সামনে বলবো যে পাস্ট লাইফ সত্যি যে হয়, এবং ওই সেটাই ওর কি পরবর্তীকালে এবং দেখো ওই যে ও তো ড্রাইভার ছিল বাড়িতে, মানে ও কিন্তু সেদিনকে তার সন্তানকে রক্ষা করতে পারেনি, ও তার প্রেমিকাকেও রক্ষা করতে পারেনি, সে শিশু হত্যা হতে দেখেছে, সে নিজেকে টর্চার হতে দেখেছে। এই সে কি ছেলে ছিল? সে ছেলে ছিল, ছেলে ছিল। এই বসও সেই সেম এসেছে এবং সে বস হয়ে এসেছে, কিন্তু সে কিন্তু খুব ভালো ব্যবহার করে, কারণ ওই মানুষটি তো খারাপ ছিল না। একটা এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক হয়েছিল, সেটার জন্য পরিস্থিতি দায়ী ছিল, সেটার জন্য সমাজ দায়ী ছিল। এবং এই যে অরফানেজেও কেন গেছে, কারণ ওই বাচ্চাটাও কিন্তু অ্যাকচুয়ালি অরফান হয়ে বড় হতে পারতো যদি ও অরফানেজে দিত, সেটা তো হয়নি। এক তো শিশু হত্যা করেছে বলে এই লাইফে ও অতগুলো অনাথ বাচ্চাকে সুন্দরভাবে টেক কেয়ার করছে, তাদের ভালোভাবে মানুষ করার জন্য সে নিজের জীবনটাকে। আমি বললাম তুমি কি বিয়ে করবে বা তুমি কি থাকবে? বলছে আমার আর ওই থটই আসে না কখনো যে ম্যাম আমি কারোর সাথে রিলেশনশিপে আসবো। ও কিন্তু এসেছিল পিএলআর করতে যে আমার বিয়ে হচ্ছে না কেন। ও লাইফটাকে সুন্দরভাবে একটা মানে লাইফ পারপাস, সোল পারপাসটাকে ও খুব ভালোভাবে ম্যানিফেস্ট করে নিয়েছে। এবং ওই যে যার সাথে অন্যায় করেছিল, যে নিগ্রো, যে এখন বর্তমানে ওর বস রয়েছে, ও কিন্তু ড্রাইভার ছিল, যে ওকে খুব টর্চার করতো, ডমিনেট করতো। বাস এই লাইফে ওর ভালো মানে ব্যবহার দিয়ে বোঝাচ্ছে যে ভালো ব্যবহার করেও আমরা মানুষকে শিক্ষা দিতে পারি, টর্চার করে সবসময় নয়। তো এটা একটা মিরাকেল আমার লাইফে দেখা, মানে একদম রিসেন্ট
তার জন্য এটা আমি মানে ডিসাইড করেইছিলাম যে কখনো না কখনো এটা আমি শেয়ার করব। আচ্ছা, মানে ধরুন আগের জন্মে সে ছেলে ছিল, এই জন্মে সে মেয়ে হয়ে এসেছে, এরকম হয়? আমার মেয়েই তো। ও আমার হ্যাঁ, মেয়েকে আপনার যখন আমি দেখেছি, আমার যে থেরাপিস্ট বলছে তুমি দেখো, আমি বললাম এই বয়স্ক ভদ্রলোককে তো আমি চিনি না, কিন্তু প্রচন্ড দম্ভ, ভীষণ অহংকারী। এখনো তার ওর মধ্যে কি ছোটবেলায় যখন ওটা মানে ট্রিগার করেছিল তখন, এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যখন আমরা আমাদের চোখ এবং আমাদের ফিলিং দুটো কিন্তু একই থাকে, চোখের শেপ হয়তো বদলে যায়, কিন্তু চোখের দৃষ্টিভঙ্গি মানে চোখের তাকানো বা চোখের যেটা হয় না, আমরা কেন বলি চোখটাকে মনের আয়না, আমাদের ফিলিংস, আমাদের অনুভূতিগুলো চোখ থেকে আমরা প্রকাশ করি। সেম চোখ, যখন আমি ওকে দেখলাম আমি তখন বলছি এটা তো আমার মেয়ে, আর সেম একই রকম দেখতে, একই রকম জিনিস। শুধু তাই নয়, যে জমিদার বাড়ির মতন বাড়িটা, বড় বাড়িতে আমি দেখেছি এই মানে লাস্ট 2025 সালে যে দুর্গাপুজো, তো থিম পুজো হয় এখন সব দুর্গাপুজো, একটা প্যান্ডেল আমাদের ওখানে হয়েছিল, সেটা হচ্ছে ওরকম পুরোনো দিনের সাদা এবং গ্রিন কালারের যে গ্রিলগুলো যেরকম জানলা দরজা দিয়ে, ওরকম একটা পুরোনো বাড়ির সেকেলে, মানে যেরকম সেকেলে বললাম কেন, এটা ভুল বলা, এটা হচ্ছে বনেদি বাড়ির যে পুজোগুলো হয় সেরকম থিম করেছিল, ওরকম আরাম কেদারা, যেখানে আমি ফার্স্ট পিএলআরে ঢুকে আমি দেখছি ওরকম আরাম কেদারায় বসে ও মানে চেয়ারে এরকম ছড়ি হাতে গড়গড়া খাচ্ছে আর এরকম করে মানে দুলছে। আমরা যখন প্যান্ডেলে ঢুকবো, পেছনে লাইন রয়েছে, আমরা দাঁড়ালাম, জাস্ট ও এরকম করে তাকিয়ে ও প্রথম কথাটাই মানে বললো, বাবা পুরো আমার বাড়িটা এখানে উঠিয়ে নিয়ে এসে বসিয়েছে। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, কি বললি কথাটা? হ্যাঁ, কেন বললাম, কি কথা বললাম, কেন বললাম জানি না, কি কথা বললাম জানি না, অথচ ওর এনার্জি বডি ওটা ভেতর থেকে বেরিয়ে এসেছে। কারণ ওকে যখন করিয়েছিলেন ও পাস্ট লাইফে ও শুধু জানে যে ও আমার ফাদার ইন ল ছিল, কারণ ও তো অনেক ছোট, ওকে এখন কি দেখাবো, ওর তো দেখার দরকার নেই। আমি হ্যাঁ, আমি ওকে যখন দেখে এসি তখনই ওকে গল্পের মতো তো ছোট মানুষ হয়, এটা কি বলছে মা, ওদের স্টোরি কিছু বলছে। বাট এই যে অনেকে বলে না যে ও তো আমাকে ক্ষমা করেনি, একতরফা ক্ষমা করলে কি ক্ষমা হবে? ফরগিভনেসটা অনেকটা হচ্ছে ওই টেবিল টেনিসের মতন, মানে একটা প্লেয়ার যদি অফ করে দেয় আর একটা প্লেয়ার খেলতেই পারবে না। আমার মেয়েকে আমাকে ক্ষমা করার দরকার নেই, আমি ওকে ফরগিভ করেছি এবং আমি আমার ভুলের জন্য ওর কাছ থেকে ক্ষমা প্রার্থী হয়েছি। তো ওটা ওই প্রসেসটা আমার 6 মাস লেগেছে, বাট তারপরে তো পুরোটা চেঞ্জ হয়ে গেছে। ও না তো ওর পাস্ট লাইফ দেখেছে, না তো আমি হুবহু বর্ণনা করা ওভাবে সম্ভব না, না তো পুরোনো দিনের কোনো সিরিয়াল সিনেমা এই জিনিসগুলো দেখেছে। বাট ওই বাড়িটার সামনে যখন দেখিয়েছে, ওই বাড়িটা হুবহু আমার পাস্ট লাইফের ওই বাড়িটার মতো সাদৃশ্য রয়েছে। তো সেই বাড়িটা যখন দেখেছে, ওর ভেতর থেকে ওর এনার্জি বডি, মানে যেটা আমরা বললাম আমাদের তো শুধু ফিজিক্যাল বডি না, মানে আমাদের যেটা সূক্ষ্ম শরীর থাকছে বা যেটা আমাদের উইজডম থাকছে, সেটা দেখে ওর ভেতর থেকে স্পন্টেনিয়াসলি এই কথাটা বেরিয়েছে, পুরো আমার বাড়িটা উঠিয়ে এখানে এসে বসিয়ে দিয়েছে, জাস্ট ওইটুকু। তারপরে ও নিজেও জানে না কেন বললো, কি বললো। বাবা, জাতিস্বর, যেটা আমি বললাম জাতিস্বর, মানে এরকম আমার একটা মানে স্টোরি আছে, মানে আমারই এক পরিচিত যে কিনা মানে এখন মানে এক্সিস্ট করছে আর কি, তার আগে জন্ম সে দেখেছে, তার খুব ভীষণ বড়লোক বাড়ির আর কি সে জন্মগ্রহণ করেছিল, এখন সে বড়লোক আস্তে আস্তে হচ্ছে। তো সেক্ষেত্রে দুটো জন্ম কি মনে রাখা যায়? একদম মনে রাখা যায়, যারা মনে রাখতে পারে তাদের থার্ড আই চাকরা ভীষণ মানে অ্যাক্টিভ এবং শক্তিশালী। আচ্ছা, সেগুলো কি স্বপ্নের মাধ্যমে দেখা হয়? মানে আমরা যখন স্বপ্ন দেখি, মানে আমি স্পেশালি যখন স্বপ্ন দেখি তখন কিন্তু সমস্ত আর্টিস্টকে নিয়ে দেখি, আমার কেন জানি না আমার সমস্ত বলিউড চলে যাই আমি। তো মাঝে মাঝে সময় ভাবি যে আমি কি ওখানে জন্মগ্রহণ করেছিলাম, এখানে আমি চলে এলাম। সবসময় আমি ওদেরকে দেখি যে এরকম এই SRK, সালমান খান, এদের নিয়ে আমি স্বপ্ন দেখি, নাকি আমি যেটা ভাবছি সেটাকে নিয়ে দেখি। কিছু কিছু ক্ষেত্রে ভাবনাটাই আসে, বাট একই স্বপ্ন যদি রিপিটেড আসে, ধরো তুমি একটা মানুষকে নিয়ে রেগুলার স্বপ্ন দেখছো, একটা হচ্ছে তুমি তার সাথে খুব এনার্জি লেভেলে কানেক্টেড ছিলে কোনো পাস্ট লাইফে বা ফিউচার লাইফে তুমি সেটা ম্যানিফেস্ট করছো, দুটোই সত্যি। একই স্বপ্ন আমার কাছে এরকম বহু মানে এসছে, 2-3টে কেস আমি এরকম হ্যান্ডেল করেছি, এটা জাতিস্বর ছিল। একই স্বপ্ন মেয়েটি বারবার দেখছে, রিপিটেডলি দেখছে, বাট যেদিন কেউ পাস্ট লাইফ দেখে গেল সেদিনের থেকে আজ পর্যন্ত মেয়েটি স্বপ্নটা দেখেনি, কারণ ওটা তো হিল হয়ে গেছে। স্বপ্ন দেখছি কারণ আমাকে দেখানো হচ্ছে, এনার্জি বডি বলছে এটাকে রিভিল করো, কি আছে এটাকে হিল করো, হিল হয়ে গেল, ব্যাস আর হলো না, ওই জিনিসটা ট্রিগার হলো না। আমার মেয়ে তো এখন আর আমাকে শাসন করে না, কারণ ওটা হিল হয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে স্বপ্ন মানে কি, ওটা তো সাবকনসিয়াস তখন অ্যাক্টিভ থাকছে, তখন ওই জিনিসগুলো সামনে চলে আসে। আচ্ছা, অনেকে মারা যাওয়ার পরেও যে স্বপ্ন দেখে না, বলে যে আমি, অনেকে মারা যাওয়ার পর স্বপ্ন দেখায়, স্বপ্ন আসে, সেটা কেন আসে? সেটা ওই এনার্জি বডিগুলো ভীষণভাবে তারা তো অ্যানসিস্টার হয়ে যাচ্ছে, তারা তখন আমাদের পূর্বপুরুষ হয়ে যাচ্ছে, তো তখন তারা আমাদের কিছু বলতে চায়, হয়তো তাদের অসম্পূর্ণ কোনো কাজ আছে, সেটা তারা বলছে যে এটা তুমি কমপ্লিট করো, কিংবা সে কিভাবে মারা গেছে বা মারা যাওয়ার সময় তার হয়তো কোনো অপূর্ণ ইচ্ছেটা ছিল, সে তখন স্বপ্নের মধ্যে দিয়ে বলে। তো
এরকম অনেক বা অনেকে বলে না, দেখা করলে না তুমি, আমার বাড়িতে এলে না, একদম একদম তোর সাথে দেখা হলো না। এরকম বলে, কারণ তার লাস্ট থট ওটাই ছিল যে আমার ওটা হলো না, আমার ওটা বলা হলো না বা করতে পারলাম না। সেই জিনিসটা যখন প্রচণ্ড মানে খুব পাওয়ারফুলভাবে আমরা ম্যানিফেস্ট করে ফেলি, মৃত্যুর সময় যদি কেউ করে, তখন তার পরিবার পরিজন বা প্রিয় বন্ধুদের কিন্তু সে বলে যায় বা দেখা দিয়ে যায়, কারণ সে তার ফিজিক্যাল বডি থেকে আত্মাটা বেরোনোর সময় তখন কিন্তু তার সাটেল বডিটা, সূক্ষ্ম শরীরটাও যাচ্ছে। তো সেই জন্য এটা হয়। বলে মৃত্যুর পর আত্মা ওই থাকে আর কি। হ্যাঁ, এবং সেটা অনেক আত্মা হচ্ছে ভালোও করে, খারাপও করে। সেটা কেন করে? ওইটা ওই যে যাদের ভালো আত্মা মানে কি করছে, যারা ভালো আত্মা তারা চাইবে সবার মঙ্গল করতে। তারা কোনো রকমভাবে, এরকমও বহু দেখা গেছে যে তার বাবা বা মা বা তার মানে ঠাকুমা ঠাকুরদা তার এরকম মারা গেছেন, কিন্তু কোনো রকম বিপদের সময় তারা কিন্তু কানেক্ট করছে, এনার্জি বডিতে কানেক্ট করছে। হয়তো তাদের জন্ম হয়েছে কি হয়নি, কিন্তু স্পিরিট, অনেকে বলে না তার তো জন্ম হয়ে গেছে, তাহলে সে কিভাবে আসছে, কিভাবে স্বপ্ন দেখাচ্ছে। জন্ম একটা কেন, 1000 জন্ম হতে পারে, কিন্তু এই লাইফে যেমন আমি পিয়ালি, আমার সূক্ষ্ম শরীরটা স্পিরিট ওয়ার্ল্ডে কিছু পার্সেন্টেজ কিন্তু সেটা থেকে যায়। তো আমার এই লাইফে যারা কানেক্টেড, যাদের সাথে আমি ভীষণভাবে ক্লোজ, আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ডদের সাথে, তো আমার ডেথের পরেও, আমার মৃত্যুর পরেও কিন্তু সেই এনার্জি বডির সাথে ওই এনার্জি বডি কানেকশন থাকবেই। তো এইভাবে মেসেজ দেয় যে তোমার এটা বিপদ আসতে চলেছে, তুমি এভাবে থাকো। আবার যারা খারাপ দুরাত্মা, তাদের দিয়ে বিভিন্ন রকম তান্ত্রিকরা এই সমস্ত অসৎ কাজ করাচ্ছে। এখন বিভিন্ন রকম বিজ্ঞাপনও দেখতে পাবে, এত মানে মানুষের ক্ষতি করা জিনিসগুলো, এই জিনিসগুলো এটাই হচ্ছে। তো যারা খারাপ, তাদের দিয়ে খারাপ কাজ করানোটা খুব সহজ, তারা সেটা করেই অভ্যস্ত। যারা ভালো, তাদের দিয়ে তো আর করানো সম্ভব নয়। তাহলে অনেকটা সময় কাটালাম আজকে, অনেক কিছু জানলাম, কিন্তু অনেকের মধ্যেই একটা মিথ কাজ করে যে পূর্বজন্মে কি ছিলাম, কি আছি। লোকে ভাবে এই জন্মেই যা আছি যথেষ্ট আছি, ভালো আছি, সঙ্গে আছি, এরকম নিয়ে। তো পিয়ালিদি যদি কিছু অডিয়েন্সকে বলেন যাদের মধ্যে এই মিথটা রয়েছে যে না, এরকম পূর্বজন্ম বলে কিছু নেই, মানে হয় না, এই জন্মে এই কর্মফলটা করি, পরের জন্মে দেখা যাবে। একদম না, কারণ ব্যক্তিগত বিশ্বাসকে আমি কোনোদিনই আঘাত করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করব না। যারা বিশ্বাস করে তাদের জন্য ওয়েলকাম, যারা বিশ্বাস করে না তারা তো প্রেজেন্ট লাইফটাকে বিশ্বাস করছে। প্রেজেন্ট লাইফে আমাদের যাদের কোনো না কোনো রকম, সবার কিছু না কিছু সমস্যা আছে, যদি কেউ তার সমস্যাটাকে নিজেই ওভারকাম করতে পারে, তাকে তার কোনো হিলার বা ডক্টরের কাছে তার যেতেই হচ্ছে না, সে নিজের জন্য যথেষ্ট এনাফ। যারা পারছেন না, অথচ যারা পাস্ট লাইফে বিশ্বাসও করেন না, কিন্তু প্রবলেমটাকে তো বিশ্বাস করেন, মানে প্রেজেন্ট লাইফের পাস্টটাকে তো বিশ্বাস করেন, তাদের জন্য পাস্ট লাইফ নয়, তাদের জন্য হিপনোথেরাপি বা হিপনো হিলিং বা বিভিন্ন রকম প্রেডিকশনের মাধ্যমে তারা কিন্তু ওভারকাম করতে পারেন। বিশ্বাসটা সম্পূর্ণ যার যার, সেখানে আঘাত করার কোনো অধিকার কখনো কারুর হয় না, নেইও। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, অনেক থ্যাংক ইউ।